আল্লাহর নাম নিয়ে শুরু করছি। প্রথমেই আমি অত্যন্ত গর্বিত। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, যেটাতে আমি যদি আমার প্লেইং ক্যারিয়ার ধরি 82 থেকে আজকে 42 বছরের বেশি হবে। বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি, অধিনায়কত্ব করেছি, তারপর আপনার সিলেকশন কমিটিতে ছিলাম 2 টার্ম। ইনফ্যাক্ট সবাই জানে 2 টার্ম, আমি আসলে 3 টার্ম করেছি। মাঝখানে একটা ছোট্ট একটা টার্ম ছিল যখন আমার প্লেইং ডে ছিল তখন। সো তারপরে কিন্তু এখানে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি। কিন্তু এটা বলার সাথে সাথে এটা বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না। হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইমপ্রুভ করার কথা ছিল, যেগুলো আমরা করতে পারিনি। তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। আপনারা জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই। এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে হবে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে, যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার আগের মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে। এবং যেটা আমরা করব যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। কেননা আমি জানি 18 কোটি দেশের মানুষের দেশে আমাদের দেশের আপনারা, আমরা খেলোয়াড়, আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল, মানে খেলা পাগল মানুষ, স্পেশালি ক্রিকেট পাগল। সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে চায় আর কি। সো আমি চাইবো যে এইটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব, কিন্তু এটা কিন্তু প্রথম প্রায়োরিটি ক্রাইটেরিয়া হবে গিয়া ক্রিকেটের উন্নতি। সেটা যদি আমরা এমনভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশি মনে করি, আমি বাংলাদেশ আমার দেশ, তারপর যদি আমার দল চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেট দল আমার দল, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো। তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না, তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না, দেখবে না আপনার জিনিস সব ইন প্লেস হবে। তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে, তারপর ইন্ডিভিজুয়ালগুলো ফিট ইন করবে। সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যেই কর্পোরেট স্ট্রাকচার আছে, তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখেই তো তারা কিন্তু সব পরে আছে। তারপর কোচিং স্টাফ, তারপর নিচে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এই কাজ করছেন। সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমরা দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি, তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে। তখন কিন্তু যে আমার এই পছন্দেরও পছন্দ, তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে। আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না, যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করব। আমরা দেখব জিনিসটা কী হয়েছে এবং আগামীতে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করব না। বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখব আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিয়র আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। আপনি যদিও কোয়েশ্চেনের আপনি জিজ্ঞেস করবেন যে আমার প্রায়োরিটি কী,
আমি কোত্থেকে শুরু করতে চাই, এখানে কিন্তু অনেক জিনিসগুলো ইনভলভ আছে। অ্যান্ড আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটের সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা। কেউ আছে ঠিকমতো কাজ করতে পারেনি, কেউ কাজ করে স্পৃহা কম ছিল। আমি আশা করব যারা কাজ করার, যাদের আগ্রহ কম, তাদের আসলে শুধুমাত্র বোর্ডে থেকে বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মতো কিছু হবে না। সো আমি তাদের কাছ থেকে আশা করব তারা প্রত্যেক অত্যন্ত কেপেবল। তারা যদি একটু চেষ্টা করে, সময় দেয়, আমার মনে হয় একটা ভালো একটা জায়গায় আমরা যেতে পারবো। তারপরে আমরা সবাই জানি আপনার প্রচুর, এই যে আজকে আমাদের কত 100 মতো আপনারা হবেন যারা প্রচুর লেখালেখি করেছেন। অ্যান্ড এখন মাঝে মাঝে আমাকে যখন টিভিতে ডাকা হয়, আমি তখন মনে করি যে টিভিতে যে যাচ্ছি আমি 2-1 হয়তো টক শো শুনে ফেলছি, দেখি যে আমার কথার সাথে তাদের কথা খুব বেশি পার্থক্য নাই। হয়তো বা আমি একটু ফাইনার পয়েন্টস আছে আমার, যেহেতু আমি গেমটা খেলেছি 22 বছর, সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম প্রায় 7-8 বছর। সো ওই দিক থেকে হয়তো একটু এজ পাবো, বাট আপনারা কিন্তু সবাই এখন খুব ভালো জানি। আপনাদের দায়িত্ব হলো গিয়ে যেমন ছোট ব্যাপারটাকে অনেক বড় করে দেখার দরকার নেই, আর অনেক ছোট ব্যাপারটাকে যেমন অনেক ফুলে ফাঁপে কিছু করার দরকার নাই। আবার সমালোচনাও যাতে আমরা একটা যতটুক পারি, আপনি সবাই পারবেন না, বাট যারা পারি, যারা অনেক দিন ধরে আছি, তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে হোক, যখন ইন্টারভিউ করবেন, যখন টক শো করবেন, তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ, ওগুলোতে এমফেসিস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। তারপর আমি অভিনন্দন জানাচ্ছি, আমার সাথে এই বোর্ডে আমরা 2 জন ঢুকেছি। ফাহিম ভাই দীর্ঘদিনের তার ক্রিকেটের অভিজ্ঞতা আছে, সে মেম্বার হিসেবে ঢুকেছে। আমাকে তো আলটিমেটলি প্রথম ডিরেক্টর হয়েছি, তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে বোর্ডের যারা আছেন। সো এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম জিনিস হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি আপনাকে মুখে বললাম, অনেক কিছু স্বপ্ন দেখালাম, বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটার খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না। এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে, আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার। আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাব না, আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর, যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে পারবেন না যে আমি ন্যাশনাল বাদ দিলাম অন্য কিছু করি, এটা হবে না। ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই। অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট, এইচপি, তারপর আপনার যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস, তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস, এই জিনিসগুলো যে 4-5টা আছে যেটা হলো গিয়ে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। আমাদের ডোমেস্টিক বেটার করতে হবে, আমাদের পিচ ভালো করতে হবে, আমাদের এইচপি টিম থাকতে হবে, এই টিমের বেশি ট্যুর থাকতে হবে, এটা আমরা চেষ্টা করব। অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে, ইচ্ছা করলেও কিন্তু যারা দিন কাজ করেন তারা কিন্তু অনেক কিছু চেষ্টা করলেও হয়নি, আবার অনেক চেষ্টাও ছিল না হয়তো বা এনাফ। সো আমরা চেষ্টা করব, যদি আমাদের এখন দলটা 10 জনের, আরও অনেকজন হয়তো বা দেশের বাইরে আছেন, কোথায় আছেন, এই যেটাই আমাদের আছে এইটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য এর থেকে আপনাদের সহযোগিতা খুব জরুরি আমি মনে করি। আপনাদের সহযোগী করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের যেই ভ্যাকিউমটা একটি সৃষ্টি হয়েছে খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি বৃহত্তর স্বার্থটা দেখবেন, ছোট ছোট জিনিস নিয়ে আমাদের আসলে অত চিন্তা না করলেও চলবে। এই জন্য সবাইকে বলছি আমাদের সাহায্য সহযোগিতা দরকার। আমি জানি অনেক নতুন ফেস এসছে, আমি হয়তো 8 বছর আগে যখন ছেড়ে গেছি তার মধ্যে আছে 20-30%, অনেক নতুন আসছেন আপনারা, আপনাদের সাথে দেখা হবে আমার সাথে। এখন হয়তো বা আমার প্ল্যানিংটা আসলে হবে পিছন থেকে বেশি, সামনের থেকে কম। আমি যে ডিপার্টমেন্টগুলো আমার দরকার সেই ডিপার্টমেন্টগুলো আমি করব। সো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, আর সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিন ধরে সাপোর্ট করার জন্য। আমরা খারাপ খেলার সময় আপনারা আছেন, ভালো খেলার সময় আছেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই জিনিসটা ধরে রাখতে হবে আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ, যারা আমাদের অনেক টাফ সময়, কিছু তো অসুবিধা হবে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমি যতটুকু দেখেছি আমরা খারাপ করলেও কিন্তু বাংলাদেশ টিম বলতে কিন্তু তাদের মধ্যে এখনও একটা দেশপ্রেমিক বড় ভাব আছে, যেটা আমরা দুনিয়াতে যখন বাংলাদেশ টিম খেলতে যায় তখন দিন আমি দেখতে পাই। সো আমি বেশি বড় করব না, আমি চাই যে একদম টু দ্য পয়েন্ট আপনারা চিন্তা করে আপনারা যে কোয়েশ্চেনগুলো আজকে
প্রথম দিন আমি আশা করব, যেহেতু আজকেই আমি ম্যাক্সিমাম কথা বলছি, এই জন্য আপনারা কোশ্চেনের পরিমাণটা কমিয়ে দিন। আজকে আসলে অত বড় প্রেস কনফারেন্স আমি না, আপনারা মিট করতে চেয়েছেন, অ্যান্ড আমি নতুন জয়েন করেছি, এই জন্য আমরা অনেকে গিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ে, যেহেতু সবাই যেতে পারেনি, কিন্তু আপনারা যারা ওখানে যেতে পারেননি তাদের জন্য কিন্তু মেইনলি সবাই যাতে হয়, সবার জন্য কিন্তু আমরা আজকে এই ক্রিকেট বোর্ডে আমরা প্রেস কনফারেন্সটা করছি। তো সবাইকে ধন্যবাদ আসার জন্য, সাপোর্ট করবেন, অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে, সমালোচনা না হলে কিন্তু কোনো দিনই কোনো জিনিস ভালো দিকে যাব না। ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে, আমি আপনারা ওইটা চিন্তা করবেন না, বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করব। সবাইকে অনেক ধন্যবাদ। কোশ্চেন নেওয়ার আগে আমি আবারও রিকোয়েস্ট করছি, একটু মোবাইলগুলো প্লিজ সাইলেন্ট করেন। বাবু ভাই, অভিনন্দন। ধন্যবাদ। আমার প্রশ্ন, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি আপনি প্রথম ফর্মার ক্যাপ্টেন, ন্যাশনাল ক্যাপ্টেন, যিনি বোর্ড প্রেসিডেন্ট করেন। আছে শ্রীলঙ্কায়, আছে ভারতে, আছে, কিন্তু বাংলাদেশে এই ট্রেনটা ছিল না কখনো। তো এর আগে আমরা দেখতাম কোনো মন্ত্রী বা কোনো পাওয়ারফুল মেম্বার অফ পার্লামেন্টকেই সাধারণত বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া। তো বিইং এ ফর্মার ন্যাশনাল ক্যাপ্টেন, আপনি প্রথম বিসিবি প্রেসিডেন্ট হলেন, এটা আপনার অনুভূতিটা কেমন? এবং এটা বিইং এ ক্রিকেটার, এটা আপনাকে মনে হয় এটা কি ক্রিকেটারদেরও দীর্ঘদিনের চাওয়া কি? এটা একটা। আর আপনি বলে দিয়েছেন প্রায়োরিটি বেসিসে আপনি কি করবেন ন্যাশনাল টিমের জন্য। আপনি যেহেতু ন্যাশনাল ক্রিকেটার ছিলেন, ন্যাশনাল ক্যাপ্টেন ছিলেন, চিফ সিলেক্টর ছিলেন, অন দ্য ফিল্ড ছাড়াও আপনি কিন্তু বোর্ডের বাতাসটাও দেখেছেন। কিছু ব্যাড প্র্যাকটিস হয় ন্যাশনাল টিম নিয়ে, সেই বিষয়ে আপনি একদম প্রথম দিন থেকে কি ভাববেন? ন্যাশনাল টিম পরিচালনায় আপনার কতটা মনোযোগ দৃষ্টি থাকবে, এবং আপনিও কি ফর্মার অন্যান্য প্রেসিডেন্টের মতো হস্তক্ষেপ করবেন কিনা, যেহেতু আপনি ফর্মার ক্যাপ্টেন এবং চিফ সিলেক্টর ছিলেন? প্রথমে আপনাকে ধন্যবাদ। প্রথম কোশ্চেনটা কিন্তু আমি অনেক কষ্ট করে মনে রাখছি, এত বড় হয়েছে কোশ্চেন দুইটা। আসলে আই এম ভেরি প্রিভিলেজ, থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ, যে মনে করে সব তো সম্মান দেয়া নেয়া সব কিছু তার, সকল প্রশংসা তার। তো ডেফিনেটলি এটা একটা বিরাট শুরু, দেরি করে হয়েছে, বাট এখানেই শেষ না। আমি আশা করবো এটা কন্টিনিউ করবে। এটা আমি আসলে অ্যাসিওর করতে পারবো না, বাট এটা কন্টিনিউ করবে। তো আমি জানি যে আমাদের প্রত্যেকটা যারা ফর্মার ক্যাপ্টেন, যারা একটু চিন্তা ভাবনা করেন, তারা ভালো করবেন। আর আপনি যেটা বলেছেন যে হস্তক্ষেপ, এই জিনিসগুলা, এটার এগেনস্টে কিন্তু আমার আন্দোলনটা ছিল, নট আন্দোলন মানে আমার প্রোটেস্ট ছিল। আমি খুব বেশি মানুষ আমার পাশে পাইনি, বাট অ্যাটলিস্ট আই থট দ্যাট, আপনি দেখেন প্রতিটা যখন আপনারা লেখালেখি করেছেন, এই প্রসঙ্গটা আসছে একমাত্র উনি মাত্র রিজাইন করেছেন একটা সিস্টেমের এগেনস্টে ফাইট করে। তো ওই আমার মনে হয়েছে যে অ্যাটলিস্ট নোট অফ ডিসেন্ট না কি বলে, একটু আমি রেখে গেছি, আমার এটার এফেক্টটা এখন হবে না, এক সময় হবে। সো আমি যেহেতু ওই কাজটা করেছিলাম, তো এটা ইউর বেস্ট অ্যাসিওর আপনি এটার সম্ভাবনা জিরো বলবো না, নাই বললেই চলে আর কি। আচ্ছা, আর একটা ব্যাপার আপনার বুঝতে হবে, টিম সিলেকশনের এমন একটা কাজ, এই টিম সিলেকশনে কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে আমাদের পলিসি মেকার্স, এটা কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেকশনের সাথে মিলে ফেলবেন না। তাদের কিন্তু পলিসি আছে কিন্তু ক্রিকেট বোর্ডের। পলিসি কীরকম? মনে হয় একটা আন্ডার-19 টুর্নামেন্ট যাচ্ছে খেলতে, আপনি চান যে এই আন্ডার-19 টুর্নামেন্টটা আপনার আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল টিম থেকে যদি কোনো ভালো প্লেয়ার আমরা বললাম না একে আমরা ডিস্টার্ব করবো না, এই আন্ডার-19ই খেলবে, এবার ন্যাশনাল টিমে চিন্তা করা যাবে না, এই ইনস্ট্রাকশনটা সিলেকশন কমিটি দিয়ে দেওয়া হবে। আপনারা বুঝতে পেরেছেন? ইটস এ পলিসি ম্যাটার। ইটস নট দ্যাট সাকিবকে টিমে রেখো না, তামিমকে টিমে নাও, বা শান্ত থাকবে কি থাকবে না, এরকম না। পলিসি হলে গিয়ে বোর্ডের একটা পলিসি, যেমন ইনজুর্ড প্লেয়ার যেতে পারবে না। তো দিজ আর দ্য পলিসিস। আর পার্টিকুলার প্লেয়ার সিলেকশন কিন্তু সিলেকশন কমিটির দায়িত্ব। সো আপনি ধরে রাখবেন যখন এটা কিছু হবে, ওইটা স্বচ্ছতার ভিত্তি দিয়ে হবে। যদি কোনো প্লেয়ার যে কোনো মানে আপনি অবাক হলেন যে প্লেয়ারটা চান্স পেল না কেন, তখন কিন্তু একটা এক্সপ্লেনেশন বোর্ড থেকে থাকবে। বোধহয় আমি এক্সপ্লেন করতে পেরেছি আপনাকে। যেটা হচ্ছে যে এখানে আপনার বোর্ডে ভাইস প্রেসিডেন্ট থাকবে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে যে বোর্ডে যারা পরিচালক থাকবেন তাদের মধ্যে কনফ্লিক্ট অফ
যারা কোচিং করাবে কিংবা আবার ক্লাব কোচিং করাবে, আবার তারা ওখান থেকে প্লেয়ার নেবে, এবং অনেক কিছুই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, এবং ন্যাশনাল টিমের ম্যানেজার হয়ে যাওয়া থেকে শুরু করে সবকিছু আমরা দেখি। এইরকম প্র্যাকটিস আপনার এখানে থাকবে কিনা বা থাকা উচিত কিনা? আপনি দেখেন, প্রথম কোশ্চেন আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আমরা নিয়ে আলোচনা করব। বাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মনে করেন লেটসে আমি যদি বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যদি বোর্ডে ব্যবসা করি, তাহলে ইটস এ সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ডিরেক্ট ইন্টারেস্ট, এরকম কোনো কাজ হবে না। যারা বোর্ডে আছেন তারা বোর্ডের সাথে ওই ধরনের কোনো কাজ না করলে বেটার। আপনি আরেকটা কোশ্চেন করেছেন, আসলে আপনার বোর্ডের ভাইস প্রেসিডেন্ট থাকবে কিনা আগে? আপনি কনস্টিটিউশনে যা আছে যে জিনিসগুলো ভালো, এগুলো সবই খুব তাড়াতাড়ি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ভাইস প্রেসিডেন্ট দরকার, ভাইস প্রেসিডেন্ট থাকবে, আরও যা যা আছে ওইটা আমরা চেষ্টা করব। আমি পড়েছি, আমি আরেকটু পড়ে তারপর আমি চেষ্টা করব যে আপাতত যে কনস্টিটিউশনটা আছে এটাতে যা যা আছে এটা ওইটা অনুযায়ী যাওয়ার চেষ্টা করব আমরা। নেক্সট। শামীম ভাই। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হলো গিয়ে, প্রথম প্রশ্নটা হলো গিয়ে, আপনি বলছেন যে আমাদের এখানে কিছু দুর্নীতি অভিযোগ ছিল বা দুর্নীতি আছে, এটা আপনি ক্লিন আপ করার চেষ্টা করবেন যতটুকু পারেন। তো সিস্টেম মানে সেট আপ তো মোটামুটি একই হয়ে গেল। আপনি যখন দুর্নীতির বিষয়ে করবেন, সেটা কি ট্রান্সপারেন্ট হবে বা এটা কি স্বতন্ত্র কোনো দুর্নীতি কমিশনের মাধ্যমে কি করবেন? আরেকটা কোয়েশ্চেন করি যে আপনি যখন ক্ষমতা মানে আপনি প্রেসিডেন্সি ছাড়বেন, কখন সেটা জানি না, আমরা চাইবো যত বেশি থাকেন ততই ভালো। আপনি সেই সময় বাংলাদেশকে পারফরমেন্স অনুযায়ী কোন জায়গায় দেখবেন? প্রথম কোশ্চেনটা আপনি জানেন তো আমাদের তো ডিরেক্টর লেভেল আছেন যারা অনারারি কাজ করেন, এদের একটা গ্রুপ, আর এটা কিন্তু কর্পোরেট স্ট্রাকচারও আছে, আমার ম্যানেজার আছে, আমার সিইও আছে, তারপরে অ্যাকাউন্টেন্ট আছে। সো এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা এটা এনশিওর করা দরকার। আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা করে শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা, আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছুটা এদিক সেদিক চলে যায়, যখন আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার। সো ওইটা আমরা চেষ্টা করব। আর আমি বাংলাদেশে কোথায় দেখে যেতে চাই, আমি তো দেখে যেতে চাই বাংলাদেশ টিম ফাইনাল খেলুক যে কোনো বড় আইসিসি টুর্নামেন্টে, বাট সময় কতটুকু পাবো এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি আপনাকে বলছি, ভালো কাজ শুরু করলে কিন্তু আপনি রাতারাতি পাবেন না, আপনি রাতারাতি সাফল্য পাবেন, এটা একটা ফ্লুক হয়, যেটা আমি অনেক বলেছি যে আমি যদি একটা দুইটা উইনের থেকে যদি আমরা 5টা খুব ক্লোজ ম্যাচ খেলে 7-8 নম্বর ম্যাচ 2-3টা জিতি, এটা কিন্তু সাস্টেইনেবল হয়। সো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি, যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারবো। মানে আসলে অনেক লম্বা করতে চাই না, আমরা দেখছি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে, এমন সিলি ব্যাপারে আমরা এটাতে হয়ে যাই, মনে করেন ইনভলভ হয়ে যায়, যেটা আমাদের টিমের জন্য বিরাট একটা এফেক্ট পড়ে। ড্রেসিং রুমের কথা বাইরে চলে আসে, সিলেক্টরদের মিটিংয়ের কথা বাইরে চলে আসে। তো এইগুলো আমি চেষ্টা করবো যে আমার মতো করে, আমি যেরকম করে 2 ইয়ারে কাজ করেছি আমি দেখেছি, কারণ আমি তো ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি। সো আমার কিন্তু তখনও কিছু কোয়েশ্চেন ছিল যে এটা এরকম কেন, এরকম হচ্ছে কেন, এরকম হলে হওয়া উচিত না। আমি চেষ্টা করি ওগুলো যদি ঠিক মতো করতে পারি, ওইভাবেই আগানোর চেষ্টা করবো আর কি। ধন্যবাদ। সবাই বাংলাদেশ ক্রিকেটে অনেক কাজ করেছেন, এগিয়ে নিয়েছেন, সমালোচনাও আছে। তার মধ্যে দুটো সমালোচনা ছিল, আপনাকে শুরুতেই বলতে চাই, যেটা হচ্ছে থার্ড ডিভিশনের যে কোয়ালিফাইং রাউন্ডটা আছে সেটা বন্ধ, অলমোস্ট বন্ধ, অন্যভাবে 5 লাখ টাকা হয়েছে বলে, সেটা নিয়ে আপনি কি করবেন? আর 4 বলে একটা গ্র্যান্ড অফিডানের জন্য একটা ছেলে সুজনকে 10 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে ছেলেটা এখন চটপটি বিক্রি করে, ক্রিকেট আছে। এই দুইটা বিষয়ে আপনি ইমিডিয়েট কোনো অ্যাকশন নেবেন? অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত, মানে এটা আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ইটস রিয়েলি মানে এইরকম নেগেটিভ নিউজ যখন হয়, এই সেকেন্ড আর থার্ড ডিভিশন আমরা অনেক ম্যাচের কথা শুনেছি, অ্যান্ড ফর্মার প্লেয়ার হিসাবে আমার মনে হয় এটা 4th ডিভিশন কোয়ালিফাইংয়ের কথা বলছেন আপনি, তার কোয়ালিফাইংটার কথা বলছেন। হ্যাঁ, ওইটা তো ডেফিনেটলি ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল থিং। আমি মনে করি যদি আমাদের সময় উইকে পারমিট করে, এটা চালু হওয়া খুব জরুরি। কেন আপনি জানেন, কিছু ট্যালেন্ট থাকে, আর এই দলগুলো কিন্তু আপনার সব পাড়ার বড় ভাইরা তৈরি করে, 50-60 জন, হয়তো 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা পুরো টিমের বাজেট, লাঞ্চের পয়সা, বলের পয়সা এরকম দিয়ে চালায়। সো এখান থেকে কিন্তু
বরং এটা বোর্ড বন্ধ করেছে কেন আমি জানি না আগে কি হয়েছে, আর আমি মনে করি এখান থেকে কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায় যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ঢুকে যায়। সো এটা আমি চেষ্টা করব, একা তো আমি আশা করবো এই ভালো জিনিসগুলো যাতে আমি করতে পারি। আমার মনে হচ্ছে ভেরি গুড এফেক্টিভ। আর রিগার্ডিং দ্যাট গাই, এটাতে পার্টিকুলার একজনের নাম আপনি উল্লেখ করেছেন, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, যাতে এদের এরকম দূরে সরে যেতে না হয়। এইগুলো আসলে অনেক আপনারা সবাই জানেন, এটাতে আমরা চেষ্টা করবো যেগুলো যাতে আমরা কমাতে পারি আর কি এই মুহূর্তে। রনি, তারপর রোজ। ফারুক ভাই, আপনার ওই একটা ভিডিও ক্লিপ দেখছিলাম আজকে, আপনি মিটিং এ যেটা বলেছেন যে কারো যখন কোনো অসুখ হয়, অসুখের কারণটা আপনি বের করার চেষ্টা করবেন, সবাই সেটা জানতে চায়। তো আগের বোর্ড নিয়ে যত অভিযোগ আছে, যত আপনার প্রশ্ন, অভিযোগ, বিতর্ক, সেটার পেছনে, এই অসুখের পেছনে যাদের দায় আছে বলে মনে করা হয় বা যাদের দিকে অভিযোগ, তারা সবাই আপনার আশেপাশেই আছে। একজন এখন পলাতক বা বলতে পারি দেশের বাইরে ইসমাইল হাসান মল্লিক, মাহবুবা নাম আছেন, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে। তো এরকম আরো যারা আছেন, তাদের নিয়ে আপনি আসলে কিভাবে কাজ করবেন, বা তাদের নিয়ে আপনার ভাবনাটা কি, কিংবা তাদের সঙ্গে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা? না, ধন্যবাদ। আমার মনে হয় লেটস নট মেনশন দ্য নেম, উই অল নো দ্যাট কি হয়েছে না হয়েছে। এখন যেহেতু আমরা বসছি একটা ইয়েতে, তো আমার কথা হলো গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কারেন্ট ক্রিকেট বোর্ডের যে প্রোগ্রামগুলো আছে ওটা কিন্তু আমরা পুরো আপসেট করতে পারবো না। আর গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন। সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে, আমাদের তো 25 জন ছিল ডিরেক্টর, প্রেসিডেন্ট সহ, এখন আমাদের আছে আজকে দেখেন 8-9 জন আছে আমাদের আছেন, আর তো 16 জন এমনিও নাই। সো আমাদের কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার। আমরা কিন্তু এটা কাজ করব। আপনি জানেন কিছু যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে, ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি, যেই ফলশ্রুতিতে আমরা এসেছি। আরও হয়তো 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। স্টিল অপরচুনিটি অনেকগুলো আছে। আর যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোয়েশ্চেনটা, ডেফিনেটলি আজ আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা তো থাকি বাংলাদেশেই, সো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্টিভ, এই দেশের থেকে আমরা কেমনে থেকে ম্যাক্সিমামটা বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে, যারা আছেন দীর্ঘদিন ধরে তাদের থেকে জানা হবে, প্লাস নতুন 2-1 জন আসবে যাদের আইডিয়া আরও বেটার হবে, তাদের দিয়ে কাজ করবো। রোজ, তারেক ভাই, তারপর। ফারুক ভাই, তরুণ বর্ষিয়ান এক্সপিরিয়েন্স নিয়ে সমন্বয়ে আপনার মানে তরুণতে লাইন সিনার কথা বলছি, তারপরে বর্ষিয়ান আমাদের রজওয়াল ভাই স্যার আছেন, তারপরে মাহবুবা নাম্বার, আমরা এক অন্য আছে, সব মিলে একটা টিম। এই টিমটা বেটার ক্রিকেটে ইউটিলাইজ করার জন্য আপনি নতুন করে কমিটি করবেন বা কীভাবে তাদের দায়িত্ব দেবেন, এটা কীভাবে? এটা তো আজকে জাস্ট 2 ঘন্টা আগে আমি দায়িত্ব মানে পাইছি আর কি। সো এইটা আমাদের রিশাফল, আপনি বলছেন কমিটিগুলোতে যে জায়গায় ফিট করবে, এখন তো বলেছি আপনাকে একটু আগে আমাদের অপশন কিন্তু এখন আমরা 9 জনের মতো, কতজন আমরা এখন 9 জন ছিলাম, মানে আমরা 2 জন সহ। সো টোটাল 9 জন কিন্তু, হ্যাঁ। সো একটু ধৈর্য ধরতে হবে, এর মধ্যে যার যেখানে দরকার অ্যাকাউন্টেবল করতে হবে। যেই জায়গাটা মনে করেন আপনার, আমরা জানি যে জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু খুব বেশি কাজ হয়নি, সে হয়তো বা এর চেয়ে আরও বেটার যদি জায়গায় সে আরও ভালো পারফর্ম করতে পারে, তাকে আমরা ওই জায়গায় দিব, ওই জায়গায় অন্য কাউকে ট্রাই করব। এরকম করেই করবেন, আলোচনা করব, এবং যে জিনিসগুলো মাথায় আছে আমরা আস্তে আস্তে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, অ্যান্ড বাকিটা দেখি কতটুকু আগায় নেয়। তারেক ভাই, অভিনন্দন আপনাকে। ধন্যবাদ। তারেক ভাই, তারপর পারভেজ ভাই। মানে অল্প করে দুইটা প্রশ্ন একসঙ্গে। একটা হচ্ছে যে আপনি মানে একটা সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা খুব এক্সপেক্ট করতাম যে সাবেক ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডে আসবে, দীর্ঘ সময় আমরা এটা পাইনি। এরপরে 3 জন সাবেক অধিনায়ক একসঙ্গে আসবেন, তো আমরা খুব আশাবাদী ছিলাম। তো আপনিও জানেন, আমরাও জানি, ওনারাও জানেন, ওনাদের কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল এক্স ক্যাপ্টেন হিসেবে, ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক হিসেবে তারা যে রোলটা পালন করবেন, হয়তো পারেন নাই বা করতে পারেন না, বা কিছু একটা বাস্তবতা যেটাই হোক, আমরা ওনাদের কাছ থেকে, ওনারাও নিশ্চয়ই পুরোপুরি হ্যাপি না।
আপনি আরেকজন এক্স ক্যাপ্টেন হিসেবে এখন প্রেসিডেন্ট করেন, আরো ভারী হলো আপনাদের পাল্লাটা। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে মানে একজন এক্স ক্যাপ্টেন, এক্স ক্রিকেটার হিসেবে বোর্ডের সর্বোচ্চ জায়গায় থেকে আপনি এবং আপনার আগের অন্য ডিরেক্টরদের কথা বাদ দিচ্ছি, অন্য যে দুইজন ক্যাপ্টেন এখন আপনার সঙ্গে আছেন, তাদের কাছ থেকে আপনি কতটুকু চাইবেন বা কতটুকু বেস্ট আপনি কিভাবে নিতে চাইবেন? আরেকটা প্রশ্ন ভাই এখানে করে ফেলি। সেটা হচ্ছে যে আপনি তো টিম সিলেকশনে অনেক আগে থেকে আছেন, একসময় ক্যাপ্টেন ছিলেন, তারপর চিফ সিলেক্টর হয়েছেন, তো আপনার অভ্যাসের মধ্যে তো টিম সিলেকশন, টিম করার মধ্যে একটা জিনিস আছে, থাকে, অবচেতনে চলে আসতে পারে। আপনি এখন প্রেসিডেন্ট, আপনার আরো বেশি মানে সম্ভাবনা আছে এর মধ্যে ঢোকার। এবং আমাদের আগের প্রেসিডেন্টরা ক্রিকেটার না হয়েও কিন্তু তারা অনেক ম্যাচ অ্যানালাইসিস ওনাদের কাছ থেকে। ওইটাই সমস্যা ছিল আসলে। এখন আপনি প্রেসিডেন্ট, ক্রিকেটার, এক্স ক্যাপ্টেন, এক্স সিলেক্টর, সবকিছু মিলায় টিমের মধ্যে আপনার ইনফ্লুয়েন্স কিরকম থাকতে পারে? পরেরটা দিয়ে শুরু করি, আগেরটা আমি একটু ভুলে গেছি, এটা দিয়ে শুরু করি আমি। আমি এটা অ্যাসিওর করতে পারি যে আমার অনেক অনেক সময় কথা বলেছি সিলেক্টরদের স্বাধীনভাবে কাজ করা দরকার, যতটুকু স্বাধীনতা আমাদের দেশে সম্ভব অ্যালাউ করে। আর পলিসির কথা বলেছি, বোর্ডের একটা পলিসি থাকে, এর একটা পলিসি। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। তাতে দুইটা সুবিধা, উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল, তারপরে তার কাজের এভ্যালুয়েশন হবে, ইফ সামওয়ান ইজ নট গুড ইনাফ হিল বি আউট অফ ইট, নেক্সট সেট আসবে। আপনি যদি ওকে ইনফ্লুয়েন্স করেন তাহলে সে দুইটা কথা বলবো, আমি তো টিম বানাই না, টিম তো সবাই মিলে বানাই, তো সবাই মিলে বানালে আমাকে তো অ্যাকাউন্টেবল করা যাবে না। সো আমি টিমটা যদি জিতে, সবার আগে প্লেয়ার আর ওই সিলেকশন কমিটি সাধুবাদ পাবে, তার পিছনে আমি দাঁড়াবো যে আমি তাদের কাজ করার সুযোগ তৈরি করে দিছি। এটা হলো কি আমার দিক থেকে তাকে যতটুকু। আপনি জানেন আমাদের যে চেয়ারম্যান আছে সিলেকশন কমিটির, সে দীর্ঘ অভিজ্ঞ একজন লোক, সে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। তবে একটা কোশ্চেন আমি করবো যে আমার মনে হয় রিশাদ ইজ এ গুড প্লেয়ার, সে কিন্তু লঙ্গর বাসনে খুব ভালো খেলতে পারে, সো এরকম ধরনের সাজেশন থাকবে। আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে। তার কারণটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমি অবভিয়াস করবো না কোনো দিনই, আপনি মনে রাখবেন এটা, বিকজ অবভিয়াস করলে, খারাপ করলে দায়টা আমার কাছে আসবে। আমার কাছে মনে হয় যে ছেলেটা লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে উইথ হিজ টপ স্পিন আর্ম বলের সাথে টার্ন করাতে পেরেছে বল, যেটা হলে গিয়ে ক্যান বি লিথাল, বিকজ দিস গাইজ ওভার 6 ফিট। আমি তো সামনে ওকে দেখি না এখন আমি। সো আমার কাছে মনে হয় যে ইদার ও টেস্ট ম্যাচে, নাইলে HP, আমি জানি না ও এই টিমে খেলতে গেছে কিনা, আমি জানি না মাহবুব। আমার মনে হয় যে কোনো একটা লেভেলে লেগ স্পিনে তো অনেক বল করতে হয়, আমি জানি না। হ্যাঁ, HP ওয়ানডে টিমে আছে, আমার মনে হয় হি শুড প্লে। বাট এই ধরনের জিনিস আর কি, দিস আর অল সাজেশন, বাট আই উইল নেভার মেক ইট অবভিয়াস দ্যাট হি হ্যাজ টু বি দেয়ার, বিকজ ইটস সিলেক্টার্স জব। আচ্ছা, এক্স ক্যাপ্টেনটা আপনি বলেছেন যে তারা হয় কাজ করতে পারেন নাই বা কাজ ঠিক মতো করেন নাই। আমাদের মনে হয় আমি যে এক্স ক্যাপ্টেনদের চিনি, আকরাম খান, ওই আমাদের খালেদ মাহমুদ, নাইমুর রহমান তো এখন নাই আমাদের মাঝে, আমার মনে হয় এদের চিন্তা ভালো আছে, মানে কতটুকু কাজ করতে পেরেছে এটা কিন্তু আমাদের ইভ্যালুয়েট করা দরকার। তাদের যদি ঠিকমতো জায়গায় দায়িত্ব দেওয়া হয়, ওই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমি এটা নো ম্যাটার হোয়াট, আকরাম খান, নাইমুর রহমান বা সবাইকে তা বলতে হবে এই কাজটা দেওয়া হয়েছে, তুমি কতটুকু ভালো করে পারফর্ম করেছো। আমার বড় ভাই হলে বড় ভালো করে বলবো, ছোটো হলে বলবো যে ঠিকমতো হয় নাই, এটা এভাবে করা দরকার। আমার কাজটা থাকবে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সব কিছুতে আমি ইনভলভ হতে পারবো না, এটা খুব স্বাভাবিক, বিকজ তাহলে এত বড় বোর্ড দিয়ে আমার লাভটা কী। তবে হ্যাঁ, ওই অ্যাকাউন্টেবল অ্যান্ড আমার তদারকির জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট হয়। আমি জায়গায় কাজ দিলাম, কাজটা পেলাম না, তারপরে স্টেপটা কি আমার, এইটা খুব গুরুত্বপূর্ণ। সো তাতে করে কিন্তু আমি বুঝাই দিব যে দিস ইজ ইয়োর কমিটি অ্যান্ড দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ। ইফ ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি, দেন প্রবাবলি আই নিড টু চেঞ্জ ইউ, অর আপনি ভালো কাজ করছেন, এটা আপনি অ্যাকাউন্টেবল হইতে হবে। এইটাই আর কি আমার চেষ্টা, ইচ্ছা। কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন সময় আমরা আপনার শোনারকম হতাম, টিভি টক শোতে যেতেন বা ফোন করতাম আমরা, ওই সময়ের প্রেক্ষিতে আপনি হয়তো অনেক কথা বলতেন, অবভিয়াসলি এর পেছনে লজিক থাকতো। আজকে প্রেসিডেন্ট হয়েছেন, আজকে নিশ্চয়ই ওই চেয়ারে বসে হয়তো অনেক কিছু এইভাবে আগের মতো বলতে পারবেন না। তারপর একটা জিনিস জানতে চাই যে নোমানের সঙ্গে একটা ইন্টারভিউ বলেছিলেন যে কখনো যদি ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসেন, আপনি যতটুকু দেখেছেন চন্দ্রিকা আখতর সিংকে আপনি
তার এই চাকরিতে রাখার কোনো কারণ দেখেন না, তো সেই অবস্থানটা এই মুহূর্তে আপনি প্রথম একটু ছোট করে বলে নিই যে আপনি ওয়েন ইউ ওয়ার্ক ইন অর্গানাইজেশনের ভালো খারাপ অনেক দিক থাকে, ইউ জাস্ট ক্যানট গো এগেনস্ট ইট। এটা তো আপনি জানেন, তো আপনি কোন পত্রিকায় আছেন, কালের কণ্ঠ, ওটা যদি এডিটার কিছু একটা করে আপনি কিন্তু লিখতে পারবেন না যে এডিটার এই কাজ করে, বিকজ এটা লিগে নর্ম। সো আমি চেষ্টা করবো যে ওই যে মানে স্বাভাবিক এটা আমি আমার যদি এই জ্ঞানে বসে বোর্ডের সমালোচনা করি তাহলে এটা ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। চান্দিকা হাতুরু সিংয়ের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব, তারপরে আমি স্ট্যান্ড থেকে সরি নেই আসলে। নেক্সট তারপর চলে যাস আপনি মানে স্টান্সটা একটু ক্লিয়ার করতে চন্দ্রিকা হাতুরু সিং যে মানে উইল গো ফর আনাদার কোচেস। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, মানে আপনার যেহেতু আপনার বোর্ডে কি একটা ইয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আগে কোচ পেলে কোচ নেবেন কেন, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো সাকিব আল হাসান তো এখন প্র্যাকটিস করেন, মানে বাংলাদেশে প্র্যাকটিস না করে টেস্ট খেলছেন, মানে এর পরে যে সিরিজগুলো আছে সেই সময় কি সাকিব আল হাসান অ্যাভেলেবল থাকবে কিনা, এটা কি মেক শিওর করা হবে ডিউরিং প্র্যাকটিস, মানে প্র্যাকটিস হিসেবে বাংলাদেশ? আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্ট সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে, আমি কিন্তু একটু আগে বলেছি। সো ওইটা ইট ফলস ইন্টু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টর কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো, তাহলে কিন্তু সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না সে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু যেহেতু ছিল না, সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা এটা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। আরেকটা কোয়েশ্চেন কি আতি চন্দ্রিকা হাতুরু সিং এর ফিউচারটা, মানে আপনারা যদি এখন কোচ পান, যদি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ডু ইউ থিংক দ্যাট ইউ উইল গেট ইনটু আ নিউ কোচ? আসলে এইটা তো আজকে এই মুহূর্তে এখনই বলা ডিফিকাল্ট। লেট মি জাস্ট সিট ফর 2-3 days অর টক টু মাই কলিগস যারা আছে আমার সাথে, যারা ভাস্টলি এক্সপিরিয়েন্স কে লাইনে। কেননা একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরও 3-4টার শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবেল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কি না, সেক্ষেত্রে আমরা ওটা চিন্তা করবো আর কি। ইয়া ভেরি ইম্পর্টেন্ট। আই মিন লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা আই এম শিওর আই শুড নট বি মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। আই নিড টু টক টু এভরিওয়ান অ্যান্ড লাইক হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি বিকজ আই ক্যান কল দ্য শট, বাট অন্যরাও থাকবে তারা যাই করবে। ইয়ে স্যার দেব বলো। আপনার দুইটা কোশ্চেন আমি একটা ফার্স্ট হচ্ছে লাস্ট আপনি যে তিনটা কোশ্চেনের অ্যানসার দিলেন সবগুলো অ্যাকচুয়ালি ক্রিকেট অপারেশনস রিলেটেড। দ্যাট ইজ হোয়ার দ্য প্রবলেম লাইজ। এর আগে আমরা দেখেছি যে একজন হেড কোচ, 5 জন সিনিয়র ক্রিকেটার, ক্রিকেট অপারেশনস যে অর্গানোগ্রাম বা পলিসির কথা আপনি বললেন, সাপোজ টু বি রিপোর্ট টু দ্য অপারেশনাল বস, সেটা না করে প্লেয়াররা সরাসরি বোর্ড প্রেসিডেন্টকে ফোন দিচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট গ্যারেজে প্রেস কনফারেন্স করছেন, বোর্ড প্রেসিডেন্ট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, একটা অফিসে তার জায়গায় বসে প্রেস কনফারেন্স করছেন, এবং ওই সময় সভাসদ যারা ছিলেন তারা এটা বাহবা দিচ্ছেন, তারাই দিচ্ছেন, তারা এখন আপনার সঙ্গে আছেন। রনি ভাই মেনশন পয়েন্টটা হচ্ছে যে এই যে লোকগুলো আছে, শুধু তাই নয়, মানে মাই কোশ্চেন উইল বি লঙ্গার, প্লিজ অ্যালাউ মি সাম টাইম। আমরা দেখলাম যে সরকার পতনের পরে ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিজ, সব জায়গা থেকে ওই সরকারের যে প্রেতাত্মারা ছিলেন, যারা দুর্নীতিতে সহযোগিতা করেছেন, অরাজকতায় সহযোগিতা করেছেন, তাদের রিমুভ করা হয়েছে। তারা কিন্তু ডিরেক্টর না, এমপি মন্ত্রীরা পালিয়ে গেছেন, কিন্তু যে কর্মচারীরা ছিলেন যারা আঙ্গুল ফুলে কলাতে কাজ করছেন তাদেরকে সব জায়গা থেকে সরানো হচ্ছে। বিসিবিতে আপনারা বা আপনি সেই ডিসিশন নেবেন কিনা? বিসিবি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি 10 জনের নাম বলে দিতে পারবো যাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকা সম্পত্তি। They have done it. কথা বলে না, এবং ওই বোর্ডে যা যা হয়েছে, ওই বোর্ডে যা যা হয়েছে, মানে আই উইল রিকোয়েস্ট যে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই।
আপনি ঠিক আছে দেব, এটা আমি বুঝছি। শেষ করছি। হ্যাঁ। So, ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোনো কোড অফ কন্ডাক্ট থাকছে না, যে যেভাবে খুশি চালাচ্ছে। এই জায়গাগুলো আপনার টপ মোস্ট প্রায়োরিটি হবে কিনা, আমি সেকেন্ড কোশ্চেন একবার করে দিই, আমি মেনশন করে বলি। খালেদ মাহমুদ সুজন ভাই ওখানে বসে আছেন, এখন থেকে 2 বছর আগে আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে আমি মাঠে গিয়েছি, বাচ্চাদের প্র্যাকটিস হচ্ছে, ভেজা বল নাই। আমি জিজ্ঞেস করলাম যে ভাই বল নাই কেন? ফাহিম স্যার, আমাদের সবার শ্রদ্ধেয় ফাহিম স্যার নিজেও এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে কথা বলেছে বিভিন্ন সময়। বলা হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে বছরে 20টা থেকে 30টা বল দেওয়া হয়, ক্রিকেট বল। সুজন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, সুজন ভাই ওখানে বসা, সুজন ভাই আমাকে জাস্ট বলেছে দেব আমি অসহায়। কেন অসহায়? যে আমি যখন বলি যে গেম ডেভেলপমেন্ট কিংবা লোয়ার পর্যায়ে প্লেয়ারদের ফ্যাসিলিটেট করার জন্য আরো বেশি টাকা পয়সা বা ইয়া দরকার, কোথাও কেউ শুনে না। বিপিএল এর সময় বিদেশ থেকে শিল্পী এনে কোটি টাকা খরচ করে না। তোমার সাথে আমি একমত দেব, আমি বুঝে গেছি দেব, এগুলা দেব, এগুলা আমি আপনি ঠিক করবেন কিনা? এত অনিয়ম, আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি, আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। ইফ ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না, বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। যেমন এটা একটা কথা যে যেই জন্য বল নাই, লোকাল পর্যায়ে কোনো রকম আমি জাস্ট দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে যত সাংবাদিক আছে গত 2 বছর আমার যে লোকাল ক্রিকেটে বাংলাদেশে কোনো সাংবাদিক জানে নো। আমি নিজে ঘুরে ঘুরে দেখছি ফারুক ভাই, একটা নেট নাই, একটা ব্যাটিং করার জায়গা নাই, সিমেন্ট উইকেট বানানো এক জায়গায় ভাঙা, কোথাও কোনো ফ্যাসিলিটি। ঠিক আছে, এগুলা আস্তে আস্তে হ্যাঁ ইয়ারলি বাজেট ছিল 300 400 500 কোটি টাকা, আগে খরচ করতে পরে বাজেটে অ্যাপ্রুভাল করা হলো। দিস ইজ হাউ ক্রিকেট। এগুলা সব আমরা মোরলেস জানি, আমরা তুমিও তো মাইক মানে সব জানে, ডিটেইল জানা আমি জানি না, বাট আমি বাড়িতে মোটামুটি ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে। সো এটা চেষ্টা করব, একদিনে সম্ভব না, বাট আমি বারবার বলছি প্রায়োরিটি জায়গাগুলা অনেস্টি, বিকজ মোস্ট অফ দ্য পিপল ইউ নো দ্যাট আই এম এ অনেস্ট পারসন, আই মিন ট্রাই করি আর কি টু বি অনেস্ট। সো এই জিনিসগুলো চেষ্টা করব আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যে জিনিসগুলো ওইগুলোকে আমরা যাতে ঠিক করতে পারি এখনই। হ্যাঁ আপনি বললেন যে দেব চৌধুরী অনেক কিছু ডিটেইল জানে, আপনি অনেক কিছু জানেন না, নিশ্চয়ই জানার চেষ্টা করবেন। একটা জিনিস আমরা হয়তো সবাই জানি যে বাংলাদেশে যে নতুন বিপ্লব বা পরিবর্তনটা হলো, এই ডেটটা নিশ্চয়ই আমরা সবাই জানি। এই বছরই এই মাসের 5 তারিখ, তাই তো? ডিসএগ্রি করতেছেন না? না 100%। আমি তুমি মনে দেরি করে আসছো মনে, তুমি কি একদম প্রথম থেকে আছো? ও আচ্ছা, শুনেছো তো, আমি তো বলেছি কি প্রথমে। হ্যাঁ 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 ওই কন্টিনিউইটি আমি রাখবো। তো 5 তারিখে পট পরিবর্তন হলো, 7 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করলো, 8 তারিখে শেখ হাসিনার জায়গায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 3 দিনের মধ্যে পেয়েছি, তাই তো? রাইট। বাবন ভাই আজকে পদত্যাগ করেছে, আপনি একটু আগে দায়িত্ব গ্রহণ করেছেন, তাই তো? রাইট। চন্দ্রিকা হাথুরু সিংকে সরানোর জন্য, তার রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা রিপ্লেসমেন্ট পাই, বাংলাদেশের যখন রিপ্লেসমেন্ট পাই, তখন আমরা এই চন্দ্রিকা হাথুরু সিংহে তার আমরা রিপ্লেসমেন্ট পাইতেছি না। পাবো কি পাবো না, আমি শেষ করি, পাবো কি পাবো না, পাপনের রিপ্লেসমেন্ট ফারুক হয়ে যায়, হাসিনার রিপ্লেসমেন্ট ডক্টর ইউনূস হয়ে যায়, যা ডিরেক্টলি বলতে আমরা হচ্ছে অনেকটা কুণ্ঠাবোধ করি যে হাথুরু সিংকে রাখবো কি রাখবো না, এটা পলিসির আলোচনা। এটা কি আপনার সাথে যায় ফারুক ভাই? নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ড করছো তুমি, আবার বলে দিচ্ছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। গত 14 বছর ধরে এই মিরপুরের উইকেটটাকে যিনি কিউরেট করেন, গামিনী সিলভা, বাংলাদেশের যে শ্রীলঙ্কান সিন্ডিকেট তার আরেকটা অংশ, ডেপুটি দিদি এখানটায়, তিনি যেভাবে মিরপুরের উইকেটকে নষ্ট করেছেন, হাল চাষ করলেও এখানটা কিছু ফলতো, সেটাও ফলেনি। এবং আজকে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি ওর বেতনটা আমাকে হয় বলবেন অথবা কালকে আপনাকে আমি রিপোর্ট করবো। সবাই গোপন করে, ঢাক ঢাক গুড়গুড় করে। গামিনী কয় টাকা পায় এটা বলতে ভয় পায়, কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায়। যাও শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন 14 বছর ধরে এবং এই মানুষটার আউটপুট 0, তখন সেই সিন্ডিকেট ভাঙবেন কিনা? এখানে আপনি বলবেন না যে পলিসিগত, এখানে কোনো না, প্রথম আমি তোমাকে বলছি যে হাতুড়ার ব্যাপারে যে স্ট্যান্ডটা, ওই কথাটা মিস করেছো। হাতুড়ার ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। আপনি আবার ক্লিয়ার করেন, আমাদের সবাইকে ক্লিয়ার করেন। এটা কি আমি বলেছি নাকি? আমি এটা ইয়েস স্যার, আই মিন লাইক ইউ নো, আই থিঙ্ক ইউ আর গুড, তুমি যেটা মিন করো এটা খুব পরিষ্কার, বাট আমিও কিন্তু খুব পরিষ্কার। এখন আমি মনে করো যেই চেয়ারে আমি ওইখানে পয়সা করতে পারি, এটা আমি কিন্তু করতে পারবো না। আই ক্যানট বি দ্যাট রেবেলিয়ান অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য।
এটা তো আবার রাগ বিরাগের বশবর্তী হয়ে যাবে কাজটা, তাহলে কিন্তু আমার ওতটা নষ্ট হবে, ওইটা আমি করতে পারবো না। ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে, এটা আমি ইন্টারভিউতে একটা না একাধিক ইন্টারভিউতে সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক যদি ক্রিকেট লস না হোক, সো এটা আমি বলেছি। সো ইটস লাইক ইউ ক্যান রেস্ট অ্যাসিওরড দ্যাট ইউ নো হোয়াট আই হ্যাভ সেড। আর সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কদিন চেষ্টা করব, ইট উইল নট হ্যাপেন, চেষ্টা করব আমি। ও তো আই থিঙ্ক হি লেফট দ্য কান্ট্রি, ইজি অ্যারাউন্ড, আমি জানি না। আচ্ছা বাদ দাও, অনেক টাইম হয়ে যাচ্ছে। দেখো ভাই, যেই কয়দিন আছি অনেক অনেক রোজ থাকবো, তুমি কি একদিনে সব শেষ করে দিও না। আই উইল কাম, যদি হয় আমি প্রতিটা ব্যাপারে কথা বলবো না, যদি এরকম মনে করি একটা পার্টিকুলার সময় পরে একটা প্রেস দ্য মিট হবে, বাট রেগুলার প্রতিটা মিটিং। হ্যাঁ আসুন, নেক্সট টাইম ভাই বল। ফারুক ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে একটু অন্যদিকে, গঠনতান্ত্রিক ব্যাপারে। যেহেতু ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে বোর্ড প্রেসিডেন্টকে এতটা বেশি ক্ষমতা দেওয়া আছে যে বোর্ড প্রেসিডেন্ট চাইলে রুলিং দিয়ে অনেক কিছু করতে পারে, এটা আমি গঠনতন্ত্র পুরোপুরি পড়ে দেখি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হ্যাঁ আমিও পড়েছি। এখন আপনি হচ্ছে যেহেতু বোর্ড পরিচালনা পরিষদ আপনারই সবাই সদস্য, আপনারই তারা সহকর্মী, কিন্তু আপনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারবেন। আর আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি দেখেন ওই এই যে বর্তমান যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু ক্ষমতায় এসেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর নামে যে এই প্রতিষ্ঠানগুলো হয়েছে বা এবং হচ্ছে নির্মাণাধীন, সেই নামগুলো চেঞ্জ করে ফেলতে বলছে দ্রুততম সময়ের ভিতরে। আমাদের কিন্তু ক্রিকেট বোর্ডে পূর্বাঞ্চলে একটা প্রজেক্ট করা হয়েছে, সেটা শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্স। আপনার পাশে কিন্তু দুইজন পরিচালক আছে যারা হচ্ছে ওই প্রজেক্টেরই একটা অংশ, তারা ওই প্রজেক্ট দেখাশোনা করেন এবং ওই প্রজেক্টেরই তারা অংশ। এখন যেহেতু এটা এবং এই যুব ক্রীড়া উপদেষ্টার মুখ থেকে এটা আসছে, এবং এই প্রজেক্টটা এত বেশি যে ফোকাস করা হয়েছে যে ক্রিকেট বোর্ডের ডিপোজিট ভেঙে এই প্রজেক্টটা করার প্ল্যান ক্রিকেট বোর্ডের, কারণ এই প্রজেক্টে ইতিমধ্যে 600 কোটি টাকা থেকে উন্নীত হয়ে 846 কোটি টাকা গেছে, এবং ইতিমধ্যে আপনার যে কনসালটেন্ট ফার্মকে যে টাকা দিয়েছে সেই টাকাতে আরেকটা স্টেডিয়াম নির্মাণ করা সম্ভব ছিল, এবং এই কনসালটেন্সিটা টোটালি গোপন রাখা হয়েছে কিন্তু ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরে। এই প্রজেক্টটা কি এখনই বন্ধ করবেন কিনা, এই হলো আমার প্রশ্ন। এটা দিয়ে মাত্র শুনলাম। আচ্ছা আমি জেনে নিব, আজকে জাস্ট ওই প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে আমি কিন্তু এখানে আসছি, মাঝখানে খালি খাবার সময় পাইছি। তো শামীম ভাই আপনারটা খুব মানে খুব মনোযোগ আকারে দেখবো, যেগুলো বড় বড় জিনিস সেগুলো ডেফিনেটলি সবার আগে আমি দেখবো। নেক্সট কে? সবাই আপনার আগে করছেন, না আমি আপনার আগে হাত তুলতেছি, একটু করো, ঠিক আছে, রিল্যাক্স। হ্যাঁ, প্রথম দিনে আইসা যদি এরকম চেহারা দেখা যায় তো প্রবলেম ভাই। ভাই যত তাড়াতাড়ি শেষ করবো আমরা যেতে পারবো। হ্যাঁ প্লিজ। রাজনীতির সাথে জড়িয়ে গেছে, ক্রিকেটের মধ্যে শৃঙ্খলা, ক্রিকেটারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে আপনি কোনো উদ্যোগ নেবেন কিনা? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বারবারই বলা হচ্ছে স্বচ্ছতার জন্য আপনার রিপোর্টগুলো প্রকাশ করা হবে, তদন্ত রিপোর্ট যেগুলো কখনোই হয় না, বিসিবির অর্থনৈতিক কোনো কিছু ওয়েবসাইটে আসেনি, সেগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা? প্রথম কথা আমি এটা বলতে পারি আপনাকে যে ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না। এটা আমি আজকেই এইখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি যে আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে, বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন, এরকম একটা আমরা একটু দাঁড়া করার চেষ্টা করতে পারি। তাতে করে একটা সুবিধা হবে, আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। আপনি যদি বলেন, আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময় ট্যুর বা লোকাল খেলা, ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না, ওটার জন্য পারমিশনের জন্য কেউ আসবেন আপনার কাছে। পরিষ্কার যদি এটা আপনার লাইট দেওয়া থাকে যে ডুজ অ্যান্ড ডোন্টস, তাহলে কিন্তু সুবিধা হবে। এটা আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার জন্য। আর আরেকটা কি বলছেন আপনি? স্বচ্ছতার জন্য। স্বচ্ছতা এখন একটা সিস্টেমে আপনি সব কিছু একবারে কিন্তু ইউ ক্যানট আস্ক, ইউ গিভ সাম টাইম, যে তারপরে হচ্ছে কিনা
একের পরে একের অধিক জিনিস হয়ে গেছে, তারপর আমরা কিছু পাচ্ছি না, ওই সব ক্ষেত্রে আপনার ডেফিনেটলি আপনি তখন কোয়েশ্চেন করতে পারবেন। বাট একদম যে ডে ওয়ান থেকে ইটস ওপেন বুক, ইউ কাম অ্যান্ড হ্যাভ এ লুক এট দ্য অ্যাকাউন্টস অ্যান্ড এভরিথিং, এটা তো সম্ভব না। নেক্সট। দুইটা জিনিস, যেমন ফাহিম ভাইকে যদি বলি, আপনি একটা তো সে কোচ, তারপরে সে তার প্ল্যানিংও ভালো আছে। এখন মনে করেন আপনি আমাকে যদি বলেন যে আপনি কি এখন কি সিলেকশন কমিটির চেয়ারম্যান হবেন, আমি বলবো না, আমি ওই সময়টা নিয়ে দিতে পারবো না। এখন ওনারও একটা প্রায়োরিটি থাকবে, আমাদেরও চিন্তা থাকবে বোর্ড থেকে যে ওনাকে আমরা ম্যাক্সিমাম যাতে কাজে লাগাতে পারি, তাইলে আমাদের জন্য এটা ফ্রুটফুল হবে জিনিসটা, ইনক্লুশনটা আমাদের ঠিক ইয়েতে। নেক্সট। সাফলিংয়ের তো এখন আমার মনে হয় এক একজন একটা দুইটা মন্ত্রণালয় নিতে হবে আর কি, একটা দুইটা কমিটি নিতে হবে, তো মানুষই কম আছে। আপনি জানেন তো কয়টা কমিটি আমাদের, 23টার মতো মনে কমিটি। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, এবং যারা নেই তারা কি আসলে থাকবেন না সেটা আমরা ধরে নিতে পারি কিনা। আর আপনি যেটা বলছিলেন যে অনেকগুলা মানে নতুন যে করবেন আপনি, ওই জায়গাটাতে প্রায়োরিটিতে ফরমার প্লেয়ারদের আপনি প্রায়োরিটি দিবেন নাকি সংগঠকদের প্রায়োরিটি? এটা মিক্স করতে হবে। আমার মনে হয় যে আমরা যদি ভুলে যাই সংগঠকদের অবদান, তাহলে কিন্তু ঠিক হবে না। আর সব প্লেয়ার ক্যানট বি এ ভেরি গুড অর্গানাইজ অল দ্য টাইম। আমি নাম বলতে চাই না, মানে আপনি যদি মিলিয়ে দেখেন সব ফর্মার ক্যাপ্টেন কিন্তু একরকম করে করতে পারবে না, তাই না? সো সেক্ষেত্রে মিক্সচারটা বেটার। এখন আপনি জানেন যে গঠনতন্ত্রের এত মানে ডিটেল এখন না বলি, বাট ছোট্ট একটা কথা বলে নিই। আপনি জানেন তো সব কিছু যায় আপনার ওই ডিস্ট্রিক্ট, একটা হলো ক্লাব তো ডিরেক্ট আসে, আপনি জানেন ক্লাবের যেই একটা কাউন্সিলর ক্লাব চালায় সে আসে, সেখানে কিন্তু আপনি তেমন কোনো হস্তক্ষেপ তো করার প্রশ্নই ওঠে না। আই এম দ্য ওনার অফ দ্য ক্লাব, লেটস এক্স ক্লাব, ওই এক্স ক্লাব থেকে কিন্তু আমি আসবো হয়ে। এটা যেটা আপনি করতে পারেন ডিভিশন ডিস্ট্রিক্ট ওই লেভেলটা যেটা আছে, ওখানে কিন্তু আপনি ওই ডিভিশনাল কমিশনার একটা ইয়ে দেয়, বড় ডিভিশনগুলোতে 2 জন আসে, তারপরে আবার ডিস্ট্রিক্টের নিজেদের মধ্যে ভোটাভুটি হয়, ওই ভোটের থেকে একজনকে তারা পাঠায় এখানে কাউন্সিলর, আবার এখান থেকে ডিসাইড করে এই কাউন্সিলরের মধ্যে কে ডিরেক্টর হবে। সে এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলো কত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা ইন প্লেস করে কিছু আমাদের নতুন মেধা সম্পন্ন লোক নিতে পারি, ওটা আমরা চেষ্টা করবো আর কি। যারা এইটা আমি আসলে তারা তো আপনি ডিসলভ করতে পারবেন না আইসিসি নিয়ম অনুযায়ী। আপনি যারা ক্রিকেট বোর্ডে এখন ডিরেক্টর আছেন এরা তো ইলেক্টেড হয়ে এসছেন, ঠিক আছে? এখন আপনি ইলেকশনের আবার যদি কোশ্চেন করেন তাহলে এটা অনেক বড় আলোচনার ব্যাপার, কিন্তু যেহেতু ইলেক্টেড বডি এটাতে আপনি এদেরকে আপনার করতে পারবেন না। এরা যদি এখন কেউ বলে যে না আমি সময় দিতে পারবো চলে যাবো, তাহলে এটা ডিফারেন্ট স্টোরি। আর কেউ যদি এখনও কাজ করতে চায়, কি কাজ কেমন করে করবে এটা। আর তার সাথে আপনি যেই জায়গাগুলো মানে আমরা মনে করেন জানি যে এদের আসবে না, বা তারা যদি ওরকম করে একটা মিটিং, মানে এটা আসলে যারা এতদিন ছিল বোর্ডে প্লাস দ্য সিইও, ওই গঠনতন্ত্রের যে মিটিং কল করে এগুলোতে আমি আসলে এক্স্যাক্টলি খুব কম সময়ে আমি পড়াশোনা করে যতটুকু বুঝতে পেরেছি, ওটা আসলে আরেকটু পড়াশোনা করে দেখতে হবে যে আপনার এই নতুন যে ছেলেগুলো আসবে আর যারা আসবে না মনে করেন তাদেরকে এমনি রিমুভ করা যায় আর নতুন কেমনি নেওয়া যায়, এটা কিন্তু পরে চিন্তা করতে হবে আর কি। বলুন। এই শেষ হয় না, এক্সকিউজ মি। আমার মনে হয় এইটা আসলে সিইও মনে হয় এক্সপ্লেন করবে। হ্যাঁ, সিইও আমি তো এটা জানি, আমাদের টুর্নামেন্টটা হচ্ছে না এখানে, এটা মোটামুটি ডিসিশন আপনারা জেনে গেছেন, যেহেতু আমার ডিসিশনটা হয়ে গেছে। এখন এটা কি হোস্টিং রাইট আমরা রেখে করছি কি না, এই আছে আমাদের আছে, তাহলে আপনি এটা আমাদের জন্য আসলে হয় কি আপনার চিন্তা করতে হবে যে
এখন যে সিচুয়েশন, এটা কি আপনি করার জন্য তো শুধুমাত্র এটা আপনার টিমগুলো আসবে, তারপরে এটা না, এখানে অনেক কিছু মানে স্টেবিলিটির একটা ব্যাপার আছে। তাতে করে যদি আমরা মনে করেন একটা করতে পারলে তো নাথিং লাইক ইট, এর চেয়ে ভালো কিছু হতো না। বাট যেহেতু আমাদের এখন যে অবস্থা, তাতে করে যদি একটা যদি ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু আপনি অনেক দূর পিছিয়ে যাবেন। সেই জন্য কিন্তু আমার মনে হয় এটা ওয়াজ রাইট ডিসিশন দ্যাট যারা চিন্তা করে চাইছে সাথে কথা বলে, এবং মনে ক্রীড়া মন্ত্রণালয় এরকম কোনো ইন্ডিকেশন ছিল না। আর সবচেয়ে বড় যেটা থ্যাংক ইউ ফাহিম ভাই, সবচেয়ে বড় যে সমস্যাটা, 4টা দেশের ট্রাভেল ব্যান আছে, এর মধ্যে একটা আছে ডু নট ট্রাভেল, একটা আছে যে ইউ ক্যান কশাসলি ট্রাই করতে পারো। অস্ট্রেলিয়া আছে ডু নট ট্রাভেল টু বাংলাদেশ, সো সে তো আসবে না টিম। ওদের ক্যাপ্টেন তো ইন্টারভিউ দিয়েছে, আপনি দেখছেন মাহবুব ভাই ইন্টারভিউতে বলছে যে আমরা ইটস নট এ গুড আইডিয়া টু গো টু বাংলাদেশ। এটা একটা কারণ। আর কি সাকিব, এগুলো লেটস ফরগেট ইট। আমরা জানি সবাই খুব খারাপ, এই সব জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। কার কি দায়িত্ব, কে কোথায় যাবে, ও বলেছে যে সরাসরি কোচ চলে যায় প্রেসিডেন্টের কাছে, এই রাস্তাটা আমার কাছে থাকবে না। যে কনসার্ন ডিপার্টমেন্ট তার হয়ে আসতে হবে। আমি যদি জানি যে আমাদের ইমার্জেন্সি কোনো ডিসিশন, ডিফারেন্ট স্টোরি, বাট নর্মালি কিছু হলেই আপনি সবাইকে বাইপাস করে ওয়ান ওয়ে ট্রাফিকে চলে গেলেন, ওইটার চান্স আমি যতদিন আছি ওইটার সম্ভাবনা খুব কম। শেষ করে আর লাস্ট টু। হ্যাঁ, দেখলাম যে তামিমকে দেখেছি আমরা রিসেন্ট যখন ক্রীড়া উপদেষ্টা আসেন তার সাথে দেখেছি আমরা, এবং বিভিন্ন কথা হচ্ছে তামিম অ্যাজ এ প্লেয়ার আসবেন কিনা বোর্ডে, আবার কোনো মানে বড় কোনো রোলে আসবেন কিনা। এবং আমরা জানি যে তার সাথে কিন্তু হাতুরুর, আপনি এটাই বলবেন যে হাতুরুর আপনি স্পষ্ট একটা মত পেয়েছেন, যে হয়তো বা আমরা অনেক ক্ষেত্রে সেই প্রত্যাশা করি যে আপনি আবার এখানে স্ট্যান্ডে থাকবেন। তো সেই ক্ষেত্রে তামিমের ক্ষেত্রে আপনি স্ট্যান্ডটা কি তামিমকে আমরা কোন রোলে দেখতে পাবো? আমরা কি আবার মাঠে দেখতে পাচ্ছি নাকি অন্য কোনো ভূমিকা দেখতে পাচ্ছি? এক্ষেত্রেও কিন্তু প্লেয়ারের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তামিম কি চিন্তা করছে, প্রথম তার সাথে কথা বলা দরকার। মানে এদিক সেদিক না ঘুরে, তামিম ইজ এ ভেরি সেন্সিবল ছেলে, অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কী করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি আমার প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি কি দেখতে চাই 2 বছর আরও ক্রিকেট খেলুক, আমি চাই আর কি। অ্যান্ড কী ফর্মেটে খেলবে, আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সনে হয়তো বা যেই এক্সশন বা যেই কষ্টটা, এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরে ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, ওইভাবে আমরা এগিয়ে যেতে পারি আর কি। লাস্ট কোশ্চেন মেহেদী আর সুমন। থ্যাংক ইউ। অ্যাকাউন্টেবিলিটি আর ট্রান্সপারেন্সি নিয়ে অনেকগুলো প্রশ্ন লাগে। কনক্রিট একটা অ্যান্সার চাই যে এই যে এতদিন যে দুর্নীতিগুলো হলো, আপনারা কি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন আসলে এখানে আনবেন নাকি এগুলো ইনভেস্টিগেট করতে, এবং এগুলো একটু পাবলিকলি আসলে আমাদের সামনে আসবে নাকি? এখন থেকে আমি যে কদিন চেষ্টা করব যে যদি কোনো পার্টিকুলার ইনসিডেন্টের আপনার যদি কোনো তদন্ত কমিশন হয়, ওইটা ডেফিনেটলি আসবে পাবলিকলি। যদি তদন্ত কমিশনে কোনো কিছু, এটা আমি বলতে পারি, এটা মানে আমি যতদিন আসি। আর আপনার কি বললেন, ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু দুর্নীতির জন্য আপনার মনে করেন প্রথম তো কাগজগুলো ডেফিনেটলি দুর্নীতি তো আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো না, যে এক্সপার্ট তাদের তো সাহায্য নিতেই হবে। এখন এক্স্যাক্টলি ওটা কীভাবে আগাবো ওইটা আসলে ডিপেন্ড করবে, অনলি টাইম উইল টেল। আই থিঙ্ক ইজ জাস্ট ফাইন। দুইটা জিনিস হয়েছে মন্ত্রণালয়, আমরা তো ক্রিকেট বোর্ড লেখা আছে কনস্টিটিউশন, ইউ ক্যান ডু ইউর মিটিং এনিওয়ে। একটা সিকিউরিটির কারণ হতে পারে, যে অনেক মানুষের জন্য হতে পারে। আর কিছু কনস্পিরেসি থিওরি হয়তো ছিল এখানে, যে মন্ত্রণালয়ের কারণে জোরপূর্বক কিছু হচ্ছে নাকি, এগুলো কিছু হয় নাই। বিকজ এখানে মাত্র দুইজন লোক ঢুকছে নতুন, হ্যাঁ 2 জন। এটা আসলে এটা যেই 2-1 পত্রিকা রিপোর্ট করেছেন, আমার মনে হয় আই ওয়াজ স্যাড টু সি দ্যাট এই ধরনের রিপোর্ট হয় কি, যখন ইউ আর ট্রাইং টু রিবিল্ড সামথিং, you need to be patient and you need to help.
আপনি দেখবেন এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যখন আপনি ফোকাস করবেন তখন পুরো মানুষের দৃষ্টি কিন্তু ওইদিকে চলে যায়। এইটাতে কোনো প্রবলেমই ছিল না। আমরা তো ওখানে প্রেস কনফারেন্স করতাম, আমরা এখানে আসলাম কেন, রাইট? এটাও কোশ্চেন করতে পারেন আপনি, তাহলে মন্ত্রণালয় যদি প্রেস কনফারেন্স না এখানেই হইলো তাহলে আমরা এখানেই কেন করলাম না? সো ওইটা করছে জাস্ট ওখানে করা হয়েছে আর কি, এখানে আর কোনো কিছু নাই, পুরো বোর্ড ভাঙার কিছু নাই, নতুন অনেক লোক আসার কিছু ছিল না, জাস্ট মন্ত্রণালয় করেছি আমরা দুইজন আমাদের করেছি ওইখান থেকে খুব কম সময় কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তারপর কিন্তু আমরা সবাইকে বলে দিচ্ছি এখানে আমরা প্রেস কনফারেন্স, বিকজ দিস ইজ আওয়ার হোম অফ ক্রিকেট, উই হ্যাভ টু কাম ব্যাক হিয়ার। সেখানেই আমাদের সব কিছু হবে সবসময়। লাস্ট কোয়েশ্চেন। থ্যাংক ইউ। 12 বছর ধরে আমরা আমাদের সদ্য সাবেক যে সভাপতি ছিলেন 12 বছর ধরে দেখছি, এই 12 বছরে আমরা দেখেছি উনি খুব গণমাধ্যম বান্ধব ছিলেন। উনি প্রচুর কথা বলতেন, ডাকলে কথা বলতেন, নিজে ডেকে কথা বলতেন। একই সঙ্গে অনেক সময় দেখা যেত যে ক্রিকেটারদের সাথে কথা বলতেন, সেটাও মিডিয়াতে তো একজন সভাপতি হিসেবে, একজন সর্বোচ্চ অভিভাবক হিসেবে এই ব্যাপারটাকে কিভাবে দেখেন এবং আপনার অবস্থান এখানে কেমন হবে? যেমন উনি পিস রিপোর্ট দিতেন, উনি ম্যাচ রিপোর্ট দিতেন, উনি ইলেভেন সাজাতেন, নতুন সভাপতি হিসেবে এটা কিভাবে দেখেন এবং আপনার অবস্থাটা কেমন হবে মিডিয়া বা ভাই ক্রেডিবিলিটি বলছি না আমি, আই এম এ ফর্মার ক্যাপ্টেন, তখন থেকে প্রেস কনফারেন্স। অ্যাজ এ ফর্মার চিফ সিলেক্টর ফর 4 years, তখন থেকে প্রেস কনফারেন্স। অ্যাজ এ ফর্মার চিফ সিলেক্টর ফর 3 years, তখনও প্রেস কনফারেন্স করেছি। সো মিডিয়া, ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক ইউ, আই লাইক ইউ গাইজ, বাট আমি আমার লিমিট, আমার বাউন্ডারি আমি খুব ভালো জানি যে কোন ব্যাপারে আমার কথা বলা দরকার, কোন ব্যাপারে দরকার নাই। ওইটা আপনি রেস্ট অ্যাসিওর থাকেন, বেশি কথা আমার কাছ থেকে আসবে না। তখন আপনি রাগ করবেন যে আপনি তো কোনো কথাই বলেন না, খারাপ লাগতে পারে, বাট বলে নিলাম আর কি। বাট কথা আমি বলবোই, যে বিকজ আমাদের পলিসি নিয়ে মাঝে মাঝে চেষ্টা হবে, বাট প্রত্যেকটা ব্যাপারে কালকে রাত্রে ঘুম হয় নাই, আজকে ঘুমাইতে পারবো কি না, এগুলো নিয়ে কোনো আলাপ হবে না আমার সাথে। এগুলো রেস্ট অ্যাসিওর থাকেন। সিলেকশন কমিটির কাজ সিলেক্টরেই সবচেয়ে ভালো এক্সপ্লেন করতে পারে, অ্যান্ড বেস্ট হলে চেয়ারম্যান, তার পাশে দুজন বসে থাকবে। অনেক সময় দেখা যায় যে ওয়ার্ল্ড কাপের টিম যখন অ্যানাউন্স হয় তখন একটু আসে, তখন হয়তো বা থাকতে পারি, নাও থাকতে পারি। সো এইগুলো জিনিসগুলো আমরা একটা চেষ্টা করবো যে কনসার্ন ডিপার্টমেন্ট লোক যাতে কনসার্ন সেই কথা বলে, এটা আমরা চেষ্টা করবো। এখন অনেক প্রতিশ্রুতি কোনো একটা জিনিস মিস হতে পারে, আবার নতুন করে করতে হবে, কিন্তু আমরা চেষ্টা থাকবে খুব ভালোভাবে আপনার এগুলো অ্যাড্রেস করার আর কি। ধন্যবাদ। হ্যাঁ, ইউ ক্যান, জাস্ট অনলি ওয়ান কোয়েশ্চেন। হ্যাঁ, মানে ইটস বিন লং আপনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছেন, বিভিন্ন ভূমিকায় বিসিবিতে কাজ করেছেন। সো বাংলাদেশের রুট লেভেলের যে অবস্থাটা স্যার, এটা আপনি অন্য যে কারোর সাথে বেটার জানেন, মানে দিস ইজ হোয়াট আই ফিল। এবং সেখানকার অবস্থাটা আসলে ভালো না, এবং আমাদের যে পাইপলাইন এটা দিন দিন শ্রিঙ্ক করছে, এবং প্লেয়ার খুঁজতে গেলে আমাদের পাইপলাইন বলতে যেটা আছে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা 20টা প্লেয়ার খুঁজে পাই। আমি জানি না আপনি কোন ডিপার্টমেন্টের দায়িত্ব পাবেন বা ফারুক ভাই আপনার কোন ডিপার্টমেন্টের দায়িত্ব দেবেন। সো আপনার ইনপুটটা টু ইউর অনারেবল প্রেসিডেন্ট, এই মুহূর্তে পাইপলাইনটা ঠিক করার জন্য লোকাল ক্রিকেট নিয়ে আপনার ইনপুটটা কি থাকবে? ধন্যবাদ দেব। আমার মনে হয় যে এখন যে বোর্ডটা আছে বা যারা আছে, আমাদের প্রথম যে কথাটা আলাপ হয়েছে সেটা হচ্ছে যে সবার মধ্যে কমিউনিকেশনটা খুব ভালোভাবে দরকার, এবং গ্যাপটা না থাকাটা খুব জরুরি। সো দ্যাট একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টে আলাপ করতে পারে, কমপ্লিমেন্ট করতে পারে, কোথায় কী দরকার সেটা যেন কমপ্লিমেন্ট করতে পারে। সেইটাতে যেটা হবে কি, যে কেউ যে কোনো ডিপার্টমেন্টে থেকে কিন্তু অন্য ডিপার্টমেন্টে ইনপুট দিতে পারবে, অবজারভেশন শেয়ার করতে পারবে। আমি জানি, কারণ শুধু যে পাইপলাইনের কথা যদি বলি, গ্রাসরুট লেভেল ক্রিকেটের কথা বলি, সেটাই না, বাংলাদেশ ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত 20-25 বছর ধরে আমি চিন্তা করেছি, এবং সেই চিন্তা 1-2 ঘন্টা লেগে প্রত্যেক দিন অন্তত 10 ঘন্টা করে আমার মনে হয় তাই। এবং আমার কিন্তু একটা ক্লিয়ার পিকচার আছে, একদম অ্যাবসলিউটলি একটা ক্লিয়ার পিকচার আছে একটা প্লেয়ারের হাতে কী থাকতে হবে, 10 বছরের একটা প্লেয়ারের হাতে, একটা ডিস্ট্রিক্টের একটা ছেলের হাতে কী থাকতে হবে। সেখান থেকে সে যখন 12 বছর 13 বছর পরে ন্যাশনাল টিমে থাকবে, তার পাথওয়েটা কেমন হওয়া উচিত, সেখানে কী কী থাকতে হবে, আলটিমেটলি সে ন্যাশনাল টিমে কী হবে। সো আমার অভিজ্ঞতা সেটা আছে কিন্তু, কারণ তামিম, সাকিব, মুশফিক এবং আরও যারা ছিল তারা কিন্তু আমার সাথে যোগ হয়েছিল সেই 14-14.5 বছর বয়সে, এবং তার বয়স যখন 19-20 হয়েছে, তারপর আস্তে আস্তে তারা ন্যাশনাল টিমে খেলেছে, এবং তারপরেও কিন্তু সরাসরি যোগাযোগ ছিল সবসময়। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার আছে। সো আমার মনে হয় যে এটা একটা ভালো জিনিস হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি যদি কাজ করতে পারি। প্রেসিডেন্ট তো ডেফিনেটলি আছে, বাট আমি বলবো যে যেখানেই থাকি সেখান থেকে আমি যদি একটা
সেই উইমেন্স ক্রিকেটে থাকি, আমি কিন্তু আম্পায়ার ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারবো, আমার অবজেকশন শেয়ার করতে পারবো, কী করা উচিত সেটা শেয়ার করতে পারবো, এবং সেটি কিন্তু হওয়া উচিত। তাই হবে কি ইস্যুগুলি তাড়াতাড়ি সলভ হবে খুব তাড়াতাড়ি, এবং আমরা যে ডিরেকশনে যেতে চাচ্ছি সেই জিনিসটাতে যাওয়া সম্ভব হবে। ধন্যবাদ।